Welcome everyone in the class of consumer behavior. This is the third course of marketing in your BBA program, except the major. Major নেওয়ার আগে আপনারা মার্কেটিং এর তিনটা কোর্স পাবেন, সেই তিনটা কোর্সের মধ্যে দিস ইজ দ্য থার্ড এন্ড লাস্ট কোর্স অন মার্কেটিং, সেটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার। কনজিউমার বিহেভিয়ার ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বইটা ফলো করব বইটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বইটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার, বইটার নাম শিফম্যান, লেখক শিফম্যান। তো আমরা সাধারণত যেটা পড়াতাম শিফম্যান এন্ড কানুকের বই, সেই বইটার সফট কপি পাইনি বলে আমরা আরেকটা বই ফলো করছি, এটাও ওই বইয়ের কাছাকাছি। তো এই বইটাতে আমরা 11th এডিশনটা আপাতত আমাদের হাতে আছে, এটা ইউজ করব। আপনাদেরকেও এটা নামিয়ে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। কেউ কি ডাউনলোড করতে পেরেছেন? জি স্যার, করেছি। গুড। জি স্যার। জি স্যার। আমরা এই বইটাতে যে বিষয়গুলো পড়বো তার মধ্যে রয়েছে মোটামুটি 5টা পার্ট। 5টা পার্টের একটা সংক্ষিপ্ত ধারণা আমরা আগের দিনে দিয়েছিলাম। তার আগে আমরা বলছি যে কনজিউমার বিহেভিয়ার আসলে একটা সাইকোলজিক্যাল সাবজেক্ট। একেবারে পুরোপুরি বলা যায় একটা সাইকোলজি, কিন্তু সাইকোলজিটা বিজনেস পার্সপেক্টিভে কিভাবে ইউজ করা যায় সেই বিষয়গুলো এর সাথে জড়িত আছে। তা না হলে এই সিলেবাস দেখলে যে কেউ বুঝবে যে এটা একটা সাইকোলজি কোর্স। তার মানে আমাদের পড়তে গিয়ে সাইকোলজিক্যাল বিভিন্ন টার্মস আমাদেরকে মুখোমুখি হতে হবে টার্মসের। এই বইতে, এই কোর্সে আমরা প্রথমত দেখব কনজিউমার মার্কেটস টেকনোলজি রিলেটেড দুটো চ্যাপ্টার। কনজিউমার হচ্ছে যে ভোক্তা, মার্কেটার হচ্ছে যারা বিক্রয় করে, কনজিউমারদের প্রয়োজন পূরণ করে, আর এর মাঝখানে টেকনোলজি এসে আমাদের পুরো কনজিউমারের সাথে মার্কেটারের যে আচরণটা সেখানে রীতিমতো বাহাত দেয়। তো এই অংশ নিয়ে আমরা প্রথম দুটো চ্যাপ্টার দেখব। দ্বিতীয় পার্ট হচ্ছে দ্য কনজিউমার অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি কনজিউমার হয়ে ওঠার গল্প। এখানে আমরা 4টা চ্যাপ্টার দেখব। একজন ব্যক্তি কিভাবে ধীরে ধীরে কনজিউমার হয়ে ওঠেন এবং কনজিউমার হওয়ার ক্ষেত্রে তার রুচি, পছন্দ, তার ঝোঁক, এগুলো কিভাবে তৈরি হয় এবং কিভাবে পরিবর্তন হয়, সেগুলো একেবারে একাডেমিক্যালি কিছু বিষয় দেখব। এটা একান্তই ব্যক্তিগত গুণাবলী নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা, এবং আমাদের কোর্সের এই আলোচনাগুলো খুব বেশি থাকবে। তৃতীয় পার্টে হচ্ছে কমিউনিকেশন এন্ড কনজিউমার বিহেভিয়ার। কনজিউমাররা কিভাবে কমিউনিকেশন দ্বারা, অর্থাৎ কোম্পানি যখন তাদেরকে বিজ্ঞাপন দেয়, তাদেরকে পার্সোনালি নক করে, তাদেরকে সোশ্যাল মিডিয়াতে নক করে, এই বিজ্ঞাপন কিভাবে কনজিউমারদেরকে টাচ করে, কমিউনিকেশন। এই কমিউনিকেশন এর সাথে কনজিউমারের বিহেভিয়ারের রিলেশনশিপটা এখানে দেয়া হয়েছে। এখানে 3টে চ্যাপ্টার আছে। চতুর্থ অংশে কনজিউমার্স ইন দেয়ার সোশ্যাল এন্ড কালচারাল সেটিংস। কনজিউমাররা তাদের সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে, কালচারাল অঙ্গনে কিভাবে তাদের রুচি পছন্দগুলো শেপ লাভ করে। একই ব্যক্তি যে কালচারে বড় হয় সেই কালচার অনুযায়ী তার মধ্যে পছন্দ গড়ে ওঠে। তো এই কালচারের ভূমিকাটা কি, সোশ্যালাইজেশনের ভূমিকা কি তার কনজিউমার হওয়ার পেছনে, প্রোডাক্ট পছন্দ করার পেছনে, অপছন্দ করার পেছনে, সেই সংক্রান্ত 4টা চ্যাপ্টারে আলোচনা আছে। যেমন ফ্যামিলি, কালচার, সাবকালচার, ক্রস কালচার, এই 4টা বিষয়। সর্বশেষ পার্ট হচ্ছে কনজিউমার ডিসিশন মেকিং, মার্কেটিং এথিক্স এন্ড কনজিউমার রিসার্চ। লাস্ট পার্টের আলোচনা বিষয় হচ্ছে কনজিউমাররা ফাইনালি কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে কিভাবে ধীরে ধীরে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে কেনার ডিসিশন নেওয়ার আগ পর্যন্ত সে কি কি ধাপ পার করে কেনার সিদ্ধান্তটা নেয়, সেই বিষয়টা। আর লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে কনজিউমার রিসার্চ। আপনি, আমি, যারা আমরা কনজিউমারদের প্রয়োজন পূরণ করার জন্য কাজ করব, প্রোডাক্ট তৈরি করব, সার্ভিস তৈরি করব, আমরা কিভাবে কনজিউমারের প্রয়োজনটাকে বুঝবো, সেই সংক্রান্ত একেবারে একাডেমিক কিছু আলোচনা আছে, কনজিউমার রিসার্চ। এই হচ্ছে আমাদের মূলত এই বইয়ের আলোচ্য বিষয়গুলোর হেডলাইন। তো বই সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি না আমরা? কারো কোনো জিজ্ঞাসা আছে কি? না স্যার, বুঝেছি। ওকে।
আমরা চলে যাচ্ছি প্রথম চ্যাপ্টারে। জি, আপনাদেরকে কনজিউমার বিহেভিয়ারের চ্যাপ্টার 1 এ স্বাগত জানাচ্ছি। চ্যাপ্টার 1টা হচ্ছে টেকনোলজি ড্রাইভেন কনজিউমার বিহেভিয়ার। কনজিউমাররা যে বিহেভ করে, কোনো কিছু ক্রয় করা, পছন্দ করা, খোঁজ নেয়া, দাম জানা, তারপরে কোনো কিছু ক্রয় থেকে বিরত থাকা, এই যাবতীয় কার্যক্রমের সাথে টেকনোলজি কিভাবে এসে তার বিহেভিয়ারটাকে শেপ দেয়, সেই বিষয়ক আলোচনা আমরা এই চ্যাপ্টারে দেখব। তো কনজিউমার বিহেভিয়ারের কিছু বেসিক ইস্যু, এর বাইরে মার্কেটিং এর যে কিছু বেসিক ইস্যু আছে, কারণ কনজিউমার বিহেভিয়ার তো মার্কেটিং এর একটা পার্ট, সেই আলোচনাগুলো আমরা এখানে পাবো। আর তার সাথে টেকনোলজির সংযোগটা কোথায় সেটাও আমরা এই চ্যাপ্টারে পাবো। তো এই চ্যাপ্টার আমরা যেগুলো জানবো, প্রথমত হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য ইভলিউশন অফ দ্য মার্কেটিং কনসেপ্ট। আমাদের সব কথাবার্তাগুলো মার্কেটিং কনসেপ্টকে ঘিরে। এই পুরো কনজিউমার বিহেভিয়ার, এর আগে আপনারা যে প্রিন্সিপালস অফ মার্কেটিং পড়েছেন, তারপরে মার্কেটিং ম্যানেজমেন্ট পড়েছেন, এই সমস্ত অ্যাক্টিভিটিস, সমস্ত টেকনিক, সমস্ত স্ট্র্যাটেজি গুলো, এর মূল কথাটাই হচ্ছে মার্কেটিং কনসেপ্ট। এই মার্কেটিং কনসেপ্ট কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এবং এটার পরিণতি কোথায়, সেটার একটা ধারাবাহিক বিশ্লেষণ আমাদের শুরুতেই পাবেন। দ্বিতীয়ত আমরা এখান থেকে জানবো টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ইন্টারনেট এন্ড রিলেটেড টেকনোলজিস ইমপ্রুভ মার্কেটিং ট্রানজাকশনস। এই মার্কেটিং ট্রানজাকশনের মধ্যে ইন্টারনেট আর টেকনোলজি কিভাবে উঁকি দিচ্ছে, সেই অংশের আলোচনা। তৃতীয় হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টার রিলেশনশিপস অ্যামং কাস্টমার ভ্যালু, স্যাটিসফ্যাকশন, রিটেনশন অ্যান্ড টেকনোলজি রেভলিউশনারি রোল। এই যে কনজিউমারের ভ্যালু, স্যাটিসফ্যাকশন, রিটেনশন, এইগুলোর একটার সাথে আরেকটা লিঙ্কিংটা কোথায়, সেই আলোচনাটা আমরা তৃতীয় ধাপে দেখব। চতুর্থ হচ্ছে আমাদের আরেকটা উদ্দেশ্য এই চ্যাপ্টার থেকে, টু আন্ডারস্ট্যান্ড কনজিউমার বিহেভিয়ার অ্যাজ অ্যান ইন্টারডিসিপ্লিনারি এরিয়া। অর্থাৎ কনজিউমার বিহেভিয়ারের সাথে অন্যান্য সামাজিক এবং বিজনেসের যে ডিপার্টমেন্ট বা ডিভিশন গুলো আছে, সেগুলোর ইন্টারলিঙ্কিংটা কোন জায়গায়, সেটা জানাও আমাদের এই চ্যাপ্টারে আরেকটা উদ্দেশ্য। তো শুরু হোক। শুরুতেই আমরা জানবো যে মার্কেটিং কনসেপ্টের আলোকেই যেহেতু আমাদের পুরো বইয়ের সবকিছু, তো সেই মার্কেটিং কনসেপ্টটা কোত্থেকে আসলো, মার্কেটিং কনসেপ্ট আসলে কি। আমরা ফিরে যাব সেই ফার্স্ট ইয়ারে। মার্কেটিং কনসেপ্টটা হচ্ছে satisfying consumers needs, creating value and retaining customers। যদি আপনি কনজিউমারদের প্রয়োজনগুলোকে পূরণ করতে পারেন, সেই প্রয়োজনগুলোকে পূরণ করার জন্য কর্মসূচি হাতে নিতে পারেন, সেই প্রয়োজন পূরণের জন্য ভ্যালু তৈরি করতে পারেন, এবং তার মাধ্যমে কনজিউমারদেরকে রিটেইন করতে পারেন, তাহলে আপনি সফল। এই থিওরিটাকেই বলা হয় মার্কেটিং কনসেপ্ট। আই এম রিপিটিং, ইফ you can identify the need of the consumers perfectly, if you can create the solution based on those needs, and if you can provide the satisfaction by offering the solution, and if you can make your customers loyal, then your business will be successful. This concept is called marketing concept. ব্যবসায় সফলতার অনেকগুলো মূলমন্ত্র আছে, অনেকে অনেক ভাবে, মানে পরস্পর বিরোধী মূলমন্ত্র আছে। কেউ বলে এভাবে সফল হতে পারবেন, কেউ বলে না ওভাবে। তো আমরা বলছি যে আমরা মার্কেটিং কনসেপ্টেই সফলতা অর্জন সম্ভব, এই বিশ্বাস নিয়ে আমাদের এই পড়াশোনাগুলো করব, মানে এই চ্যাপ্টার বা এই পুরো কোর্সটা পড়ব। এখন মার্কেটিং কনসেপ্টের বিপরীত কনসেপ্ট কি কি আছে? মার্কেটিং কনসেপ্টের বিপরীত কনসেপ্ট একটা আছে প্রোডাকশন কনসেপ্ট, একটা আছে হলো প্রোডাক্ট কনসেপ্ট।
আর একটা আছে সেলিং কনসেপ্ট। এগুলো সব মার্কেটিং কনসেপ্টের বিপরীত, এগুলো ভুল, এগুলো আংশিক সত্য বা আংশিকভাবে এগুলো কার্যকর, শতভাগ কার্যকর না। তো আমি সেই কনসেপ্ট গুলোতে যাব, তার আগে মার্কেটিং কনসেপ্ট যেটা বললাম, দেখি কে বলতে পারেন মার্কেটিং কনসেপ্ট বলতে আপনি কি বুঝেছেন? Customers needs, creating value and retaining customers, and loyalty of the customers. লয়্যালটি, হ্যাঁ, ওকে ফাইন। If they satisfy for the process, then this concept is called marketing concept. কে বললেন এটা? Sir, Fahima Hima. মাহিমা, আপনি নিজের ভাষায় একটু বলেন তো এটা। স্যার, যদি মার্কেটিং কনসেপ্টটা বলা যায় যে যদি কাস্টমারদের স্যাটিসফাই করা যায়, মানে তাদের চাহিদা অনুযায়ী তাদের দেওয়া যায় এবং প্রোডাক্টের ভ্যালু ক্রিয়েট করা যায়, দেন তাদের অনেক প্রায়োরিটি দেওয়া হয়, যে এক একটা কাস্টমারের ভ্যালু মানে ক্লাসিফিকেশন অনুযায়ী তাদেরকে নির্ণয় করে ওই অনুপাতে যদি তাদের প্রোডাক্ট গুলো দেওয়া হয়, ওটাকে হচ্ছে আমরা মার্কেটিং কনসেপ্ট বলে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। মোটামুটি মূল কথা ঠিক আছে, আরেকটু গুছিয়ে কেউ একটু বলবেন? সেটা হচ্ছে কনজিউমারের বিহেভিয়ার। আমার কনজিউমার, আমি যাকে হচ্ছে আমার প্রোডাক্ট গুলো দিব, সে হচ্ছে এই প্রোডাক্ট গুলো কিরকম ভাবে সে ইউজ করতে পছন্দ করে, প্রোডাক্টস এর কোয়ালিটিটা আমি কেমন রাখা উচিত, তারপর হচ্ছে স্যার যে প্রোডাক্ট গুলো সেল করা হবে, মূলত যে প্রোডাক্টের সম্পর্কে মার্কেটের ধারণা যেটা, সেটাই হচ্ছে মার্কেটিং কনসেপ্ট। থ্যাংক ইউ, আপনি আরো সুন্দর করে বলেছেন। আর কেউ? So marketing concept হচ্ছে basically identifying the desirement of the customer and then satisfying them as their desirement. রাইট, এক্স্যাক্টলি। আইডেন্টিফাইং কথাটা আর কেউ বলেন না, এটা ফারহা বলেছেন, সুন্দর। At first identify the necessity or need of the customers, problems of the customers, and then produce the সেই solution, অনুযায়ী তাকে or value based on those needs, and finally satisfy the customers by delivering those value so that customers come again or customers are retained. Farha, clear? জি স্যার। তো প্রথমত কাস্টমারদেরকে বুঝতে হবে, তাদের প্রয়োজন, তাদের সমস্যাগুলো ধরতে হবে, সেই অনুযায়ী সমাধান তৈরি করতে হবে, সেই সমাধানটা তাদেরকে এমন ভাবে ডেলিভারি দিতে হবে যেন তারা স্যাটিসফাই হয়ে যায়, যার ফলে সে যেন রয়ে যায় আমাদের কাস্টমার হিসেবে, সে যেন রিপিটেডলি আমাদের এখান থেকেই সলিউশনটা নেয়, এটা কনফার্ম করা। এইভাবে যদি আপনি চালাতে পারেন তাহলে ইউ উইল বি সাকসেসফুল। সফলতার এই সূত্রটাকেই, দ্য থিওরি অফ সাকসেস, এই সূত্রটাকেই বলা হয় মার্কেটিং কনসেপ্ট। ক্লিয়ার? আমরা এই মার্কেটিং কনসেপ্টটাকেই ফলো করব আমাদের পুরো জুড়ে, কোর্স জুড়ে। যে কাস্টমারের প্রয়োজন পূরণ করতে পারবেন, কাস্টমার আপনার কাছে আসবে, আপনার প্রয়োজন সে পূরণ করে দেবে, আপনি তার প্রয়োজন পূরণ করবেন, সে আপনার প্রয়োজন পূরণ করবে। এভাবেই সন্তোষ মানে ব্যবসা করা যায়। আচ্ছা, এর বিপরীত কি কনসেপ্ট বাজারে আছে ব্যবসায় সফলতার জন্য, বলেন তো? প্রোডাক্ট কনসেপ্ট, প্রোডাক্ট আর সেলিং কনসেপ্ট। প্রোডাক্ট, প্রোডাকশন, সেলিং, তিনটা কনসেপ্ট আছে। আমরা শুরুতেই প্রোডাকশন কনসেপ্ট একটু জেনে নিই। প্রোডাকশন কনসেপ্ট সম্পর্কে বলা হচ্ছে যে mostly interested in product availability at low prices. আবার বলছি, consumers are mostly
consumers are mostly interested in products availability at low prices. এখানে মনে করা হয় যে আসলে ব্যবসার সফলতার মূল মন্ত্রটা হচ্ছে কনজিউমাররা সবসময় লো প্রাইস খোঁজে। So if we can offer the low priced products to the customers, then we will be successful in the business. বিজনেসের এই থিওরিটাকে মানে ব্যবসায় সফলতার এই থিওরিটাকে বলা হয় প্রোডাকশন কনসেপ্ট। এই থিওরিটা সঠিক হোক কিংবা ভুল হোক, কিন্তু এরকম একটা থিওরি বাজারে আছে, সেই থিওরিটাকে আমরা বলছি প্রোডাকশন কনসেপ্ট। বলেন তো প্রোডাকশন কনসেপ্টটা কি? স্যার Production দাম concept কম হচ্ছে হলে লো প্রাইস প্রাইস হচ্ছে যে প্রোডাকশন বাড়ানো এবং কাস্টমারদের কাছে পৌঁছানো। আরেকবার একটু বলেন। কম প্রাইসে প্রোডাকশন বাড়ানো এবং কাস্টমারদের কাছে পৌঁছানো, মানে তারা মনে করে যে কাস্টমার হচ্ছে যে কম প্রাইসে হচ্ছে যে প্রোডাক্ট চাচ্ছে। লো প্রাইস, লো প্রাইসে তারা মনে করে যে কাস্টমাররা সবসময় লো প্রাইসে প্রোডাক্ট চায়। কাস্টমাররা সবসময় ডানে বায়ে শুধু ঘুরে যে কোথায় লো প্রাইসে প্রোডাক্ট আছে, যেখানে লো পাবে সেখানেই তারা কিনবে। সুতরাং ব্যবসার সফলতার মূল মন্ত্র হচ্ছে দাম কমাতে পারলে আপনি মার্কেটে টিকে থাকবেন। এই থিওরিটাকে বলা হয় প্রোডাকশন কনসেপ্ট। কে যেন আমাদের আফরোজা বলছিলেন, কি বলছিলেন আপনি আবার বলেন তো? স্যার এটাই বলতে চাইছিলাম যে তারা ভাবে যে বেশিরভাগ কাস্টমারই লো প্রাইসের প্রোডাক্ট কিনতে চায়, এই জন্য দাম যদি কমায় তাহলে মানে এটাই তাদের মূল মন্ত্র, যদি দাম বেশি কমায় তাহলে তাদের বেশি সেল হবে। রাইট। ফারহা কিন্তু আরেকটা কথা বলেছে, সেটা হলো অ্যাভেইলেবিলিটি। হাতের কাছে পাবে এবং সস্তায় পাবে। কাস্টমার যেটাই হাতের কাছে সস্তায় পাবে সেটাই কিনবে। দুটো বৈশিষ্ট্য, একটা হলো হাতের কাছে পাবে আর একটা হলো সস্তায় পাবে। আপনার এই কনজিউমারের নিড এই সমস্ত দেখার কিছু নাই। কনজিউমার বহু কিছু চায় মনে মনে, কিন্তু সে কেনে কোনটা, যেটা হাতের কাছে পায় সস্তায় সেটাই কেনে। তাদের চাওয়া পূরণ করার চিন্তা করলে আপনি ব্যবসায় টিকতে পারবেন না। আপনার ব্যবসার টেকা হচ্ছে দিবেন, যা দিবেন ও তাই খাবে, তবে একটু কমে দিয়েন আর হাতের কাছে দিয়েন, যেন তার কষ্ট করে দূরে যেতে না হয়। দেখবেন আপনি ব্যবসায় ব্যাপক সফল। এই থিওরি যারা দেয় তাদের থিওরিটাকে আমরা বলছি প্রোডাকশন কনসেপ্ট। ওকে, আবার আরেকটা থিওরি আছে এই দুটোকে ছাপিয়ে, সেটাকে আমরা বলছি প্রোডাক্ট কনসেপ্ট। এটা কি জিনিস কারো মনে পড়ে? নাহলে আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। স্যার প্রোডাক্টের কোয়ালিটির উপর বেস করে যে তারা প্রোডাকশন করে। স্যার এই থিওরিগুলো কিন্তু সফলতার থিওরি বলছি। আপনি ওই কথাটাকে হাই কোয়ালিটির প্রোডাক্ট যদি হয় তাহলে ওটা সবাই প্রায়োরিটি বেশি দেয়, এবং সেখানে প্রাইস ম্যাটার করে না, এই টাইপের কনসেপ্ট যে রাইট প্রোডাক্ট কনসেপ্ট। রাইট। কিছু কিছু বিক্রেতা মনে করে যে আসলে ব্যবসা সফলতার আসল বুদ্ধি তো আমি জানি। সেটা কি? যে ইফ উই ক্যান প্রডিউস দ্য হাই কোয়ালিটি প্রোডাক্ট, হাই ফিচার্স, বেস্ট পারফরমেন্স, অনলি দেন কাস্টমার্স উইল পারচেজ মাই প্রোডাক্ট। সুতরাং আপনার মানে সস্তাও না, কাস্টমারের মন টনও কোনো বিষয় না, বিষয় হলো যে ভালো কোয়ালিটি প্রোডাক্ট দিবেন, কাস্টমার আসবে। আপনার সবসময় নজর রাখা উচিত আর কত প্রোডাক্টটাকে আর কত সুন্দর করা যায়। আমি ব্যবসার সফলতা খুব ভালোই জানি, আমি এটাকে ফলো করি। এই যাদের চিন্তা তাদেরকে আমরা বলছি প্রোডাক্ট কনসেপ্ট। মানে তাদের সেই কনসেপ্টের নাম আমরা দিয়েছি প্রোডাক্ট কনসেপ্ট। জি, আইরিন আক্তার আছেন আমাদের সাথে? জি স্যার। আমাদেরকে একটু বলবেন এই যে প্রোডাক্ট কনসেপ্টটা কি জিনিস? স্যার প্রোডাক্ট কনসেপ্ট হচ্ছে হাই কোয়ালিটি এন্ড মানে ভালো পারফরম্যান্স পাওয়া যায় প্রোডাক্ট ইউজ করে। আবার বলেন। মানে প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকবে এবং প্রোডাক্ট ব্যবহার করেও মানে পারফরম্যান্স ভালো পাওয়া যায়, আর এটাতে দাম কোনো ম্যাটার করে না। এতটুকু বললে কিন্তু হবে না, আপনাকে বলতে হবে যে এই চিন্তা করে যারা মনে করে যে ব্যবসা করলে সফল হওয়া যাবে, সেই চিন্তাটার নাম হচ্ছে প্রোডাক্ট কনসেপ্ট। এই লেসটুকু না লাগালে আপনার কথাটা এলোমেলো খাপছাড়া হবে। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার। জাকিয়া সুলতানা একটু বলবেন? স্যার প্রোডাক্ট কনসেপ্ট হচ্ছে
এমন একটা কিছু যে আমার প্রোডাক্টটা কিভাবে ভালো করা যায়, কিভাবে উন্নত করা যায় যাতে ক্রেতা এটা পছন্দ করে, এটাই কোনো একটা concept। সে সফলতার কথাটা তো আনলেন না। শ্রাবণী আক্তার আছেন আমাদের সাথে? জি স্যার। আচ্ছা, শ্রাবণী আপনি বলেন তো প্রোডাক্ট কনসেপ্ট বলতে আমরা আসলে কি বুঝিয়েছি? প্রোডাক্ট কনসেপ্ট বলতে বোঝায় হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি হাই থাকবে এবং আহ, ব্যবসায়ী চিন্তা করবে যে প্রোডাক্ট আমার কোয়ালিটি ভালো থাকলে ইয়া মানে কাস্টমার আসবেই, এটার উপর বেস করে মানে ব্যবসা মানে সফলতা আনবে। এই জন্য এটাকে প্রোডাক্ট কনসেপ্ট বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। মার্কেটিং মায়োপিয়া, এখানে মায়োপিয়া শব্দের অর্থ হচ্ছে একটা রোগ, মানে স্বাভাবিকভাবে এটা একটা রোগ হিসেবে বলা হয়। মায়োপিয়া শব্দের অর্থ হচ্ছে ক্ষীণ দৃষ্টি। তাহলে যারা মনে করেন বেশি দূর দেখে না, এদেরকে বলা হয় মায়োপিয়ার পেশেন্ট। তো মার্কেটিং মায়োপিয়া বলতে বোঝায় when the focus of the company কি বলে লিমিটস just on the product instead of the solution the product offers। যখন কোম্পানির দৃষ্টিটা প্রোডাক্টের দিকেই মানে প্রোডাক্টেই আটকে থাকে, কিন্তু এই প্রোডাক্টটা কাস্টমারের কি সমাধান দিচ্ছে সে সমাধান নিয়ে তার মাথায় খুব কম কাজ করে, তখন সে আসলে মার্কেটিং মায়োপিয়াতে ভোগে। আই এম রিপিটিং দ্য সলিউশন, আই এম রিপিটিং দ্য explanation. Marketing myopia means when the seller's intention or concentration limits just into the product only. When the seller fails to concentrate on the solution the customers are getting. যখন একজন বিক্রেতা কাস্টমারের কি সলিউশন আমি দিচ্ছি সেই চিন্তা তার মাথা থেকে আউট হয়ে যায়, বরং আমি কোন প্রোডাক্ট দিচ্ছি সেই প্রোডাক্ট পর্যন্তই তার সমস্ত চিন্তাধারা ঘিরে থাকে, এটাকে আমরা বলছি তাদের এই চিন্তাটা, এই যে সমস্যাটা, চিন্তার যে সীমাবদ্ধতা, এটাকে আমরা বলছি মার্কেটিং মায়োপিয়া। উদাহরণ দিলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। টয়োটা কি প্রডিউস করে? গাড়ি। গাড়ি। ফাইন। একজন আবার বলছে কারও উৎপাদন করে। তো যাই হোক, গাড়ি উৎপাদন করে কি জন্য সেটা যদি টয়োটা মাথা থেকে আউট হয়ে যায়, সে মনে করেন যে গাড়ির আরো কত সুন্দর করা যায়, এখানে এসি দেওয়া যাবে, এরপরে নেক্সটে যদি ওয়াইফাই দেওয়া যায়, তারপর এখানে যেখানে নেটওয়ার্ক থাকবে না সেখানে যদি স্যাটেলাইট ফোনের ব্যবস্থা করা যায়, তাহলে কনজিউমাররা আরো খুশি হবে। তারপরে এই গাড়িতে যদি তার মানে কি বলে খাবার রান্না করার একটা ব্যবস্থা রাখা যায়, সেফলি ফুড রান্না করা একটা ব্যবস্থা রাখা যায়, তাহলে আরো ভালো হয়। গাড়ির ভিতরে যদি ছোট্ট একটা ফ্রিজ থাকে যেখানে খাবার প্রিজার্ভ করা যায়, তাহলে গাড়িটা আরো সুন্দর হবে, কনজিউমাররা আরো খুশি হবে। এই তার সমস্ত চিন্তা ভাবনা গাড়িটাকে ঘিরে। কিন্তু গাড়িটা মানুষ কেন কেনে বলেন তো? যাতায়াতের জন্য। যাতায়াত বা যোগাযোগ, আরো দূরের বলতে বললে হচ্ছে যোগাযোগের জন্য কেনে। তো কনজিউমাররা যে যোগাযোগের জন্য গাড়ি কেনে, এই মানে চিন্তাটা যদি আউট হয়ে যায় তাদের, তাহলে কিন্তু সে একটা মার্কেটিং মায়োপিয়ায় ভুগছে। এই চিন্তাটা আউট হয়ে গেলে কি হবে জানেন? হঠাৎ করে সে দেখবে যে তার প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে উবার। কিভাবে বলেন তো? উবার বলল যে ভাই আপনি গাড়ি কেন কিনবেন? আপনার তো আর গাড়ির মালিক হওয়া জরুরি না, আপনার যাতায়াতটা জরুরি, তো আপনার যাতায়াতের ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনার ড্রাইভার পালতে হবে না, গাড়ি মেরামত করতে হবে না, গাড়ি আপনার গ্যারেজে রাখতে হবে না, যে গ্যারেজ ভাড়া নেওয়ার দরকার নেই, আপনার তেল কেনা, তেল চুরি ঠেকানো, এগুলোর কোনো কিছুর দরকার নেই। আপনি জাস্ট রাত 3টায় আমাকে কল দিবেন, আমার লোক গিয়ে আপনার বাড়ির সামনে হাজির। এর ফলে হয় কি, একটা গাড়ি দিয়ে 10 জন কাস্টমারের কাজ সে করে ফেলে উবার। তো যেখানে 10টা গাড়ি বিক্রি হতো সেখানে গাড়ি বিক্রি হয় একটা। তাহলে টয়োটার ব্যবসার উপরে মানে সে একটা বড় ধরনের হাত দিল না উবার? জি স্যার। জি স্যার। তো এক গাড়ি দিয়ে 10 জনের কাজ হয়, মানুষ এখন একটা গাড়ি
মানে উবার ব্যবহার করে, উবারওয়ালারা একটা গাড়ি জাস্ট কেনে, যেখানে আগে ওই মানুষগুলোই চিন্তা করতো যে একটা গাড়ি কেনা দরকার, ঢাকা শহরে আমি সবই তো হলো, একটা গাড়ি তো হলো না। মানুষ কিন্তু গাড়ির দরকার নাই, মানুষ দরকার যাতায়াত, সে যাতায়াতটা পেয়ে যাচ্ছে। দেখেন উবার যদি শুধু এই সফটওয়্যার নিয়ে আর কত দ্রুত মানুষ করতে পারে, তাকে কল করতে পারে, কিভাবে টাকা পেমেন্টটা করা যায়, ক্যাশ পেমেন্ট ছাড়াও কিস্তিতে টাকা দেওয়া যায় কিনা, গাড়ির বলতে আপনার ভাড়া দেওয়া যায় কিনা, তারপরে যেখানে ওয়াইফাই নাই সেখান থেকেও গাড়ি কল করার কোনো ব্যবস্থা করা যায় কিনা, যেখানে অ্যাপস নাই অ্যাপস ছাড়াও উবারে গাড়ি কল করা যাবে কিনা, এই নিয়ে যদি সে চিন্তা করে শুধু, তাহলে সেও মার্কেটিং মায়োপিয়াতে ভুগছে। কারণ কি জানেন, কনজিউমার কি জন্য মানে গাড়িতে চড়বে? চড়বে তো এক জায়গায় যাতায়াত করবে, মানে একটা যোগাযোগ করবে, তাই না? এখন সেটা যদি সে ভুলে যায়, সে যদি তার শুধু উবারের সফটওয়্যার নিয়ে পড়ে থাকে, হঠাৎ করে দেখবেন যে তাকে মাইটটা দিয়ে দেবে জুম। জুম এসে কনজিউমারদের কানে কানে বলবে, আচ্ছা আপনার গাড়িতে যাওয়ার দরকার কেন? গাড়ি না হয় না কিনলেন, কিন্তু এই যে উবারে চড়েন কেন চড়েন? অফিসে যাবেন তো? তা আপনার অফিসে যাওয়ার কাজ তো আপনি ঘরে বসেই করতে পারেন। আপনি একটা মিটিং এ যাবেন তো মিটিং এর লোক সব আপনার কত হাজার লোক বলেন আপনার লাগবে, সব হাজার হাজার লোক আপনি ঘরে জুমে সবাই রেজিস্ট্রেশন করবে, আসবে, আপনি এখানে বসে কথা বলবেন, সবাই শুনবে, তো কোনো অফিসে যাওয়ার তো দরকার নেই, ঘরে থাকেন। তো এটা চোরের উপর বাটপারি হলো না? জি স্যার। তো টয়োটার কাস্টমার চুরি করে নিয়ে গেল হচ্ছে উবার, আর উবারের কাস্টমার বাটপারি করে বা ডাকাতি করে নিয়ে গেল হচ্ছে জুম। জুম। তার মানে হচ্ছে যে প্রত্যেকেই কিন্তু কাস্টমারের নিডটাকে নিয়ে কাজ করার কথা, বাট টয়োটা শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে কাজ করেছে, ফলাফল টয়োটাকে মার দিতে যাচ্ছে উবারকে মার দিতে যাচ্ছে আপনার জুম। ভবিষ্যতে জুমকে আবার মার দেওয়ার যদি কোনো আইডিয়া আপনার থাকে, সবাই মানে মূল কথাটাই হচ্ছে কাস্টমাররা গাড়ি কিনেছে যে উদ্দেশ্যে, উবারও সেই উদ্দেশ্যেই সে ইউজ করেছে, আর জুমও সেই উদ্দেশ্যে সে ইউজ করছে। এই যে আপনারা এখন জুম ইউজ করার কারণে লাভবাহিক আপনাদেরকে আগে গাড়ি ভাড়া দিত, এখন আর দিতে পারতেছে না, তাই না? আমরা আগে এই যে বাসা থেকে গাড়িতে যেতাম, আমরা এখন গাড়িতে চড়ি না, সব মানে ইনকাম কেড়ে নিয়েছে হচ্ছে জুম। এভাবেই কাস্টমারের নিডটাকে ফোকাস না করতে পারলে আপনি আসলে ক্ষীণদৃষ্টির রোগে ভুগছেন এবং একসময় আপনার ব্যবসা ধসে যাবে। আমরা সেজন্যই বলছি যে সফলতার মূল মন্ত্র হচ্ছে মার্কেটিং কনসেপ্ট, নট দ্য প্রোডাকশন কনসেপ্ট, নট দ্য প্রোডাক্ট কনসেপ্ট। ইফ ইউ ফলো দ্য প্রোডাক্ট কনসেপ্ট, then there is a chance that you will suffer for marketing myopia that will kill your business. Do you understand? থিওরিটা কি বুঝতে পেরেছেন? স্যার আবার একটু বলবেন? Well, we should follow the marketing concept. That means we should concentrate all our thinking, all our endeavor to the customer needs fulfillment. That is the marketing concept. If we fail to concentrate on the need fulfillment of the customers, then there is a chance that we will follow or we will suffer for the marketing myopia. That means if we concentrate on the product only, the quality of the product only, if we fail to address the need of the customers, then there is a chance that we, the businessman, will suffer for the marketing myopia. And the marketing myopia, this is a disease for the business, and this disease may kill the whole business. আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আমি কি আরেকবার বললে ভালো হবে? না স্যার। ওকে, আমরা ফলো করব কাস্টমারের নিড। আমাদের সব চিন্তাগুলো হবে কাস্টমারের নিডকে কেন্দ্র করে, প্রোডাক্টকে কেন্দ্র করে না। প্রোডাক্ট হচ্ছে একটা মাধ্যম, যে নিড ফুলফিল করার একটা মাধ্যম। সো আমাদের মূল ফোকাসটা থাকবে কাস্টমারের প্রয়োজনটা কি, কি প্রয়োজন পূরণার্থে সে আমার প্রোডাক্টটা কিনতে চায়, তাহলে আমার বিজনেস ইনশাআল্লাহ সমস্যা হবে না। But if we fail to concentrate on the need of the customers, then immediately we may face the marketing myopia problem. আরো একটা কনসেপ্ট আছে যেটা ভুল, বাট সেটা ব্যবসায় অনেকে সেটা ইউজ করে সফলতা পায়, সেটার নাম সেলিং কনসেপ্ট।
There is another concept that is also believed by many sellers. Okay, so সেটা হচ্ছে সেলিং কনসেপ্ট। ই হচ্ছে কার সেলিং কনসেপ্ট। তো সেলিং কনসেপ্ট হচ্ছে when the seller influence the customers to purchase the product. যখন কোন সেলার মনে করে যে আসলে ব্যবসায় সফলতার মূল মন্ত্র হচ্ছে কাস্টমারদেরকে যত বেশি উদ্বুদ্ধ করতে পারবেন, প্ররোচিত করতে পারবেন, তত কাস্টমাররা কিনবে। এখানে নিট টিট কোনো বিষয় না, কোয়ালিটিও কোনো বিষয় না, সস্তাও কোনো বিষয় না। বিষয় হলো যত আপনি তাদেরকে উস্কানি দিতে পারবেন তত আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। যে যত বেশি কাস্টমারদেরকে এন্টাইস করতে পারবেন, the more you can influence customers, the more the chance your customers will purchase your product. If you fail to influence your customers, customers will never purchase your product. কাস্টমারের প্রয়োজন থাকলেও সে কিনবে না যদি আপনি তাকে ঠিকমতো উদ্বুদ্ধ করতে না পারেন। সো কোয়ালিটি কোনো ম্যাটার না, কাস্টমারের নিড টিড ওগুলো কোনো বিষয় না, দাম কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আপনি তাকে উস্কানি দিতে পারলে আপনি সফল, যদি তাকে উস্কানি দিতে না পারেন সে প্রোডাক্ট কিনবে না, পকেটে টাকা থাকলেও কিনবে না, তার প্রয়োজন থাকলেও কিনবে না। এগুলো কাস্টমারের বদ অভ্যাস, সে কিনতে চায় না, টাকা খরচ করতে চায় না। আপনার তার ভেতরে ঝাঁকুনি দিতে হবে, তাহলেই সে কিনবে। এই যে চিন্তাধারা, যে ব্যবসা করতে হলে এটি হলো মূল মন্ত্র, এই চিন্তাধারাটার নাম আমরা দিয়েছি সেলিং কনসেপ্ট। ক্লিয়ার সেলিং কনসেপ্টটা? জি স্যার। ফারজানা, Sir. ফারজানা কি আছেন? জি স্যার। সেলিং কনসেপ্টটা কি বলবেন আমাদেরকে? জি স্যার। স্যার সেলিং কনসেপ্ট হচ্ছে গিয়ে যে কাস্টমার্স হচ্ছে গিয়ে বিজনেস প্রোডাক্টস অথবা সার্ভিস গুলো তখন নিবে না যদি ওখানে কোনো প্রমোশনাল কিছু না থাকে, অথবা যে সেলস করবে সে যদি পুশ না করে কাস্টমারকে, সে এরকম ফায়দা না দেখায়, তাহলে হচ্ছে গিয়ে কাস্টমার হচ্ছে গিয়ে তাদের প্রোডাক্টটা নিবে না। সুতরাং এই ব্যবসায় জন্য সফলতার তাদেরকে মূল মন্ত্র, প্রমোশন দেখাতে হবে প্রোডাক্টের জন্য, যে প্রোডাক্টটা নিলে promotion. থ্যাংক They ইউ need to ভেরি মাচ। promote their products, তারপরে হচ্ছে গিয়ে অফার হবে। এক্স্যাক্টলি সব বলে ফেলছে ফারজানা, সুন্দর হয়েছে। আর কেউ বলবেন সেলিং কনসেপ্টটা? ফারজানা একা বলে না, তার ঘরের পিচ্চি বাচ্চা সব বলছে। সেলিং কনসেপ্টটাকে আর কেউ বলবেন? স্যার সেলিং কনসেপ্টটা হইলো কাস্টমারে উস্কানি দেওয়া, মানে উদ্বুদ্ধ করা, মানে অন্যান্য এই সেলিং কনসেপ্টে মানুষ এটা বিশ্বাস করে যে কাস্টমারের নিড, স্যাটিসফ্যাকশন, প্রোডাক্টের কোয়ালিটি কিছুই করা লাগবে না যদি শুধুমাত্র তাদের ইনফ্লুয়েন্স করা যায়। যত বেশি ইনফ্লুয়েন্স করা যাবে তত বেশি বিক্রি হবে। থ্যাংক ইউ, আমার চেয়ে ভালো বলেছেন আপনি। তাহলে আমরা মার্কেটিং কনসেপ্টের উপযোগিতাটা বুঝে গেলাম না, যে আসলে সেলিং জি কনসেপ্ট স্যার। এটা সাময়িকভাবে সফলতার কারণ হতে পারে, প্রোডাক্ট কনসেপ্ট সাময়িকভাবে এটা সফলতার কারণ হতে পারে, বা আংশিক কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এটা জরুরি হতে পারে। যেমন হেলথ, স্বাস্থ্য খাতে প্রোডাক্ট কনসেপ্টটা ভালো, যে যত বেশি ভালো মানের স্বাস্থ্য দেওয়া যায়, মানে চিকিৎসা দেওয়া যায় তত ভালো, যত বেশি ভালো মানের এডুকেশন দেওয়া যায় তত ভালো। বাট পুরো বিজনেস সেক্টরে প্রোডাক্ট কনসেপ্টটা সফলতার মূলমন্ত্র হতে পারে না। তারপরে প্রোডাকশন কনসেপ্ট, এটাও সফলতার মূল, ব্যবসায় সফলতার মূল মন্ত্র হতে পারে না, এটা আংশিক হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দাম কমালে বিক্রি হয়, কিছু কাস্টমার পাওয়া যায়, সত্য। যেমন তুরাগ বাসে উঠলে কম পয়সায় দেয় বলে তুরাগ বাসে মানুষ ওঠে, কিন্তু তার মানে এই না যে মানুষ সবসময় তুরাগেই চড়বে। সে যদি তার প্রয়োজন পূরণের আরো সুন্দর ব্যবস্থা পেয়ে যায় তার পকেটের সামর্থ্যের আলোকে, তার অবশ্যই সেটা পরিত্যাগ করবে। তো প্রোডাকশন কনসেপ্টে আংশিক সফলতা সম্ভব হতে পারে, বাট ইট ইজ নট দ্য সলিউশন অফ দ্য হোল বিজনেস। রাদার আমরা বলছি যে আসলে ব্যবসার সফলতার মূল মন্ত্রই হচ্ছে মার্কেটিং কনসেপ্ট।
আপনি মানুষের প্রয়োজনটা বোঝেন, মানুষের মনের কথাটা বোঝেন, চাওয়াটা বোঝেন। সে মনে করেন এরকম একটা সমাধান চায় এই টাকায়। আপনি ঠিক তাকে ঐরকম একটা সমাধান ওই দামে অফার করার যদি ব্যবস্থা করতে পারেন, কাস্টমার আপনার কাছে আসবেই। এক্ষেত্রে তাকে ইনফ্লুয়েন্স করারও দরকার নেই। আর তাকে আপনার কোয়ালিটি নিয়ে বাড়তি কিছু দেওয়ারও দরকার নেই। এই হচ্ছে মার্কেটিং কনসেপ্ট। So, সুতরাং আমরা বলবো যে among these four concepts, marketing, production, product and selling, marketing concept is the natural concept. আর এখানে আমরা একটা সমস্যার কথা বলবো যে কখনো কখনো প্রোডাক্ট কনসেপ্টে মনোযোগ দিতে গিয়ে আমাদের মার্কেটাররা মার্কেটিং মায়োপিয়াতে ভোগেন। জি, মার্কেটিং মায়োপিয়াটা আমরা কারো কাছে জিজ্ঞেস করি নাই। দেখি কেউ একটু বলবেন আমাদেরকে। স্যার, মার্কেটিং myopia বলতে ক্ষীণ দৃষ্টি, when the seller intention only focus the product not for customer satisfaction, then the company face marketing myopia. আপনার ভাষায় যদি There, বলেন। স্যার এখানে মানে প্রোডাক্টের কোয়ালিটি বা এখানে প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু দেখা হয় না, শুধু কাস্টমারদের নিয়ে চিন্তা ভাবনা করে থাকে। না না, মানে প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারদের নিয়ে কোনো চিন্তা, প্রোডাক্ট নিয়ে শুধু চিন্তা ভাবনা করে, কাস্টমারদের চাহিদা এবং তাদের কি প্রয়োজন ওইসব কোনো চিন্তা ভাবনা করে না। ওইটাই হচ্ছে মার্কেটিং মায়োপিয়া। রাইট। যদি সে প্রোডাক্টের কোয়ালিটি নিয়েই তার সমস্ত কনসেন্ট্রেশন থাকে, তাহলে দেয়ার ইজ এ চান্স দ্যাট সে মার্কেটিং মায়োপিয়া পড়বে। কারণ সে তখন আর কাস্টমারের নিডটাকে অ্যাড্রেস করতে ব্যর্থ হবে, ভুলে যাবে। আর কাস্টমার কিন্তু সবসময় তার নিডটা ফুলফিলমেন্টের দিকেই এগিয়ে যায়। যেমন আপনি আজকে বিবিএ পড়ছেন, কিন্তু যে উদ্দেশ্যে বিবিএটা পড়ছেন সেটা যদি এই ইউনিভার্সিটির বাইরেও নতুন আরেকটা সিস্টেম পৃথিবীতে তৈরি হয়, যার কারণে এই বিবিএ পড়ার প্রয়োজনটা ওখানেই স্বল্প খরচে এবং অল্প পরিশ্রমে আরো ন্যাচারালি আরো প্র্যাকটিক্যালি ফুলফিল হয়ে যায়, তাহলে মানুষ কিন্তু আর বিবিএ পড়বে না, তাই না? সো মানুষ তার প্রয়োজন পূরণ করবে, সেখানে সে বিবিএ পড়তে আসে নাই, সে আসছে তার প্রয়োজন পূরণ করতে। বাট কোন ইউনিভার্সিটি যদি বিবিএ নিয়েই পড়ে থাকে, বিবিএ এর সিলেবাস আর কিভাবে ঘষা যায়, মাজা যায়, মানুষের সমস্যাটাকে আর কিভাবে সমাধান করা যায় সেদিকে দৃষ্টি না দিয়ে সিলেবাস নিয়ে আর ইউনিভার্সিটির বিল্ডিং, রুম, ফ্যাসিলিটি এই সমস্ত নিয়ে যদি পড়ে থাকে, তাহলে সে আসলে মার্কেটিং মায়োপিয়ায় ভুগছে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে। এখন প্রশ্ন হচ্ছে, এই মার্কেটিং কনসেপ্টের সাথে কনজিউমার রিসার্চের সম্পর্কটা কোথায়? সম্পর্কটা হচ্ছে, মার্কেটিং এর তো মূল কথাই হলো, মার্কেটিং কনসেপ্টের মূল কথাই হচ্ছে we have to identify the need of the customers. আমরা আমাদেরকে কাস্টমারের নিডটা আইডেন্টিফাই করতে হবে। বাট how will we get the need of the customers? কাস্টমারের নিড গুলোকে আমরা কিভাবে জানবো? কাস্টমার কি এসে কোম্পানিতে লাইন দিয়ে বলে যাবে যে ভাই কনজিউমার রিসার্চ। ইয়েস, কনজিউমাররা কখনোই এসে আইডেন্টিফাই বলে করতে যাবে না। হবে। এই আইডেন্টিফাইটা করতে হবে সিস্টেমেটিক্যালি। যদি আপনি র্যান্ডমলি করেন, অরবিট্রারিলি করেন, তখন আপনি রেজাল্টটা ভালো পাবেন না। বাট ইফ ইউ make or if you conduct a systematic research, then you will get a pure result, concrete result or concrete insight about the customers. কাস্টমারের চাওয়া, পছন্দ, আগ্রহ এই সব কিছু সম্পর্কে আপনি একটা সত্যিকারের ধারণা পেয়ে যাবেন কনজিউমার রিসার্চে। সো এজন্যই মার্কেটিং কনসেপ্ট ফলো করতে হলে আপনাকে কনজিউমার রিসার্চ করতেই হবে। সেটা আপনি কোনো রিসার্চ কোম্পানি দিয়ে করান আর আপনি নিজে নিজে পর্যবেক্ষণ করেন, সেটা আপনার ব্যাপার। বাট আপনি যদি কাস্টমারের নিড নিয়ে কাজ করেন, আপনার কাস্টমারের নিড আগে বুঝতে হবে, কাস্টমার কি চায়। তাহলে কনজিউমার রিসার্চের উপযোগিতাটা বা প্রয়োজনীয়তাটা বোঝা গেল? জি স্যার। ওকে, কনজিউমার রিসার্চ কিভাবে করব সেই আলোচনা আছে একেবারে সবার শেষের চ্যাপ্টারে, 16 বা 17 নম্বর চ্যাপ্টার আমার যতটুকু মনে পড়ে। কনজিউমার রিসার্চ স্যার কাকে বলে? আপনার মেবি নেট প্রবলেম।
16 নম্বর চ্যাপ্টারে। আমার কথা কি অস্পষ্ট শোনাচ্ছে? স্যার কেটে আসে অল্প অল্প। Yes, স্যার No, মাঝে মাঝে sir. প্রবলেম হয়। জি স্যার। এবারে আমরা যাব মার্কেট সেগমেন্টেশন, টার্গেটিং এন্ড পজিশনিং। আচ্ছা বলেন তো দেখি, কনজিউমার রিসার্চের সাথে মার্কেট সেগমেন্টেশনের সম্পর্কটা কোথায়? হোয়াট ইজ দ্য স্যার লিংক বিটুইন কনজিউমার রিসার্চ এন্ড মার্কেট সেগমেন্টেশন, টার্গেটিং এন্ড পজিশনিং? স্যার কনজিউমারদের উপর রিসার্চ করার জন্য ফার্স্টে তো তাদের একটা ক্যাটাগরি ধরতে হবে যে এই ক্যাটাগরির কাস্টমার হচ্ছে যে ফারহার কথা আমি শুনতে পারলাম না। আরেকবার একটু বলেন। স্যার কনজিউমারদের উপর রিসার্চ করার জন্য ফার্স্টে আমি একটা ক্যাটাগরির কনজিউমারকে টার্গেট করব, দেন হচ্ছে যে তাদের ডিমান্ড কিরকম। বুঝতে পেরেছি আপনার সমস্যাটা পার্মানেন্ট। জি, সোহেলি কি আমাদেরকে বলবেন যে কনজিউমার রিসার্চের সাথে মার্কেট সেগমেন্টেশন, টার্গেটিং এন্ড পজিশনিং এর সম্পর্কটা কি হতে পারে? স্যার আমরা যখন তার কিরকম প্রোডাক্ট চাচ্ছে করতে পারবো সেটার উপরে আমার। জি, আমরা সোহেলের কথা শুনি একটু। স্যার যখন কনজিউমারটাকে আমরা রিসার্চ করার জন্য, কনজিউমার মানে তো হচ্ছে আমি আমার প্রোডাক্ট গুলো কাকে দিব, যে কে রাইট, এটাকে ভোগ করবে, রাইট। তাকে আমি রিসার্চ করব। তো তাকে রিসার্চ করার জন্য তো আমার প্রোডাক্ট গুলা কে কে নিবে, কে কে নিবে না, কার প্রয়োজন বেশি, এগুলোকে আমাকে সেগমেন্টেশন করতে হবে। মানে কনজিউমার যারা নিবে তাদের সেগমেন্ট বিভক্ত করতে হবে। তাই আমাকে মার্কেটটাকে সেগমেন্টেশন করতে হবে। তারপরে যে রিসার্চ করতে হবে। হ্যাঁ, রিসার্চের প্রথম অংশই থাকবে জন্য সেগমেন্টেশন। কারণ হচ্ছে সেগমেন্ট যদি না করে তাহলে আমি কাকে নিয়ে রিসার্চ আচ্ছা, করব? থ্যাংক ইউ ফর ইউর অ্যানালাইসিস। এর ভিন্ন কোনো বক্তব্য আছে কারো? তারা যেটা বলেছে একই কাছাকাছি বলেছে দুজন। এর উল্টো কোনো বা এর ব্যতিক্রম কোনো কথা কি আছে কারো কাছে? আমি বলে দিই, এই দুজন যে আলোচনা করেছে ঘটনা হচ্ছে তার উল্টো। মানে রিসার্চ করার জন্য সেগমেন্টেশন দরকার নাই, বরং রিসার্চ করার ফলাফল হবে সেগমেন্টেশন। রিসার্চ করলে আপনি সেগমেন্টেশন পাবেন। আপনি রিসার্চ তো করবেন যে আপনি জানেনই না যে এখানে কয় ধরনের মানুষ আছে, কত মেন্টালিটির মানুষ আছে, আপনি জানেন না, জানার জন্যই না আপনি রিসার্চ করবেন। আপনি এলোমেলো ভাবে 100 জন লোকের কাছ থেকে তথ্য নেবেন, ভাই আপনার নাম কি, বয়স কত, আপনি কি খান, সকালবেলা কি খেয়েছেন, করে করে আপনি পরে রেজাল্ট বের হবে। যারা একটু ইয়াং শ্রেণী এরা হচ্ছে সকালবেলা রুটি পছন্দ করে, যারা একটু বয়স্ক শ্রেণী এরা সকালবেলা ভাত পছন্দ করে, আর যারা ইয়াং গার্লস তারা সকালে নাস্তা না খেলে সবচেয়ে বেশি খুশি হয়। এই যে 3টে গ্রুপ পেয়ে গেলেন। যারা শ্রমিক শ্রেণী তারা বেশি হলো দোকানে খায়, যারা হচ্ছে একটু ভালো পয়সাওয়ালা তারা ঘরের একেবারে খাঁটি রান্না খায়। এই যে আপনি পেয়ে গেলেন দুটো গ্রুপ, শ্রমিক শ্রেণী আর হচ্ছে একটু পয়সাওয়ালা গ্রুপ। যারা শিক্ষিত তারা জিমে যায়, আর যারা অশিক্ষিত কম শিক্ষিত তারা হচ্ছে জিম টিম এগুলোতে কখনো যায় না। এই যে আপনি দুটো গ্রুপ পেয়ে গেলেন, জিমের কাস্টমার কারা হতে পারে? তার মানে রিসার্চ করার ফলাফলটাই হবে যে আপনি কাস্টমারের মধ্যে অনেকগুলো গ্রুপ খুঁজে পাবেন। সো সেগমেন্টেশন ইজ দ্য আউটপুট অফ দ্য কনজিউমার রিসার্চ। Am I clear? হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো তাহলে আমরা বুঝে গেলাম যে কনজিউমার রিসার্চ করতে করতেই আমরা পেয়ে যাব যে আসলে মার্কেটে অনেক ধরনের মানুষ আছে, সেই মানুষগুলোর গ্রুপটা আমাদের হাতে রেজাল্ট আকারে চলে আসবে। যে এখানে একই বয়স একই শিক্ষা কিন্তু দুইটা গ্রুপ পাওয়া যায়, দুইটা গ্রুপের চিন্তাধারা টোটালি দুই রকম, কেনাকাটা দুই ধরনের, লাইফস্টাইল দুই ধরনের, অথবা দুটো গ্রুপ না 5টা গ্রুপ পাওয়া গেল। এক গ্রুপ হচ্ছে ওই যে কি যেন এলএসডি না কি যেন ইদানিং বের হয়েছে, তো ওই গ্রুপের একটা আছে যাদের বাবা মা অনেক পয়সাওয়ালা, এরা হচ্ছে এলএসডি কেনে, কেনা বেচা খাওয়ার সাথে জড়িত থাকে এবং পুলিশ ধরলেও তাদের মধ্যে কোনো ফিলিংস নেই। এই যে একটা গ্রুপ পাওয়া গেল, এটা জি রিসার্চ স্যার, করলেই না ড্রাগ। পাবেন। তো এই মার্কেট সেগমেন্টেশন অর্থাৎ মার্কেটে কত ধরনের মানুষ আছে
সেটা আপনি বের করতে পারবেন ইফ ইউ ক্যান কন্ডাক্ট এ কমপ্লিট রিসার্চ অন কনজিউমার্স। সো মার্কেট সেগমেন্টেশন ইজ দ্য আউটপুট অফ কনজিউমার রিসার্চ। দেন টার্গেটিং হচ্ছে among this segmentation you will select, আপনি ঠিক করবেন যে এতগুলো কনজিউমার গ্রুপের মধ্যে আমি ঠিক কোন গ্রুপের মানুষের জন্য প্রোডাক্ট তৈরি করব। যেমন কনজিউমার কি ধরনের তেল ব্যবহার করতে চায় বা কনজিউমারের ত্বক কত রকমের সেটা আপনি রিসার্চ করে বের করলেন যে 5টা গ্রুপ পেয়েছি। একটা গ্রুপের ত্বক হচ্ছে খসখসে, একটা গ্রুপের ত্বক হচ্ছে তেলতেলে, একটা গ্রুপের ত্বক হচ্ছে অ্যালার্জেটিক। তো এই যে আপনি কয়েক ধরনের পেয়ে গেলেন, পাওয়ার পরে আপনি চিন্তা করবেন তাহলে আমি কাদের জন্য তেল বানাবো বা কাদের জন্য আমি কসমেটিক্স বানাবো, অ্যালার্জেটিক ত্বক এই লোকদের জন্য, নাকি খসখসে ত্বকের লোকদের জন্য, নাকি তৈলাক্ত ত্বকের লোকদের জন্য। এই যে আপনি সিলেক্ট করলেন যে আমি এক কাজ করি তৈলাক্ত ত্বকের লোকদের জন্য তাদের মানে ড্রাই করবে, তৈলাক্ততা হ্রাস করবে এরকম প্রোডাক্ট আমরা বানাবো। তাহলে আমি একটা গ্রুপকে মানে সিলেক্ট করলাম যে এদের জন্য আমি প্রোডাক্ট বানাবো, সেটার নাম হচ্ছে টার্গেটিং। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। সেগমেন্ট হবে অনেকগুলো, কয়েকশো সেগমেন্টও হতে পারে, বাট সব সেগমেন্টের জন্য অতগুলো প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট বানানো তো আমার জন্য সম্ভব হবে না। ইট উড বি ডিফিকাল্ট ফর মি, কারণ আমার তো কোম্পানি ছোট, আমার তো এত লোকবল নাই, এত গবেষক নাই যে অ্যালার্জেটিক ত্বকের জন্য কি ধরনের, সেজন্য আমার আলাদা একটা গবেষণা করে বের করতে হবে। তো আমি এই যে অল্প কয়েকটা, একটা দুটো বা 5টা গ্রুপের জন্য আমি হয়তো প্রোডাক্ট বানাতে পারবো, বাট 100 গ্রুপের সবার জন্যই তো সেপারেট প্রোডাক্ট বানানো আমার জন্য সম্ভব না, এবং এটা যৌক্তিকও না। এই যে সিলেক্ট করলাম কাদের জন্য প্রোডাক্ট বানাবো, সেটার নাম হচ্ছে টার্গেটিং। সিলেক্টিং the group of customers for whom we will produce the solution or value, that is the targeting. আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। ফাইন। তাহলে পজিশনিংটা আসে কোথায়? পজিশনিংটা হচ্ছে the process by which a company creates a distinct image and identify এবং identity for its product, service and brands in consumers minds. এটা হচ্ছে যাদেরকে আপনি টার্গেট করবেন। সাপোজ আপনি চিন্তা করলেন ইয়াং উইমেন, এডুকেটেড উইমেন, এদের জন্য আমরা প্রোডাক্ট তৈরি করব, ইয়াং এডুকেটেড উইমেন। এখন ইয়াং এডুকেটেড উইমেনের মনে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে, আমার কোম্পানি সম্পর্কে যে একটা ধারণা গেঁথে দেব যে আমাদের প্রোডাক্টটা কেন তাদের জন্য ভালো, আমরা কেন মেয়েদের জন্য আশীর্বাদ, এই যে একটা তাদের মনে একটা ব্র্যান্ডের নাম গেঁথে দেওয়ার কাজ করা হবে, এই টোটাল কার্যক্রমটাকে আমরা বলছি পজিশনিং। আমরা কি বুঝতে পারলাম? জি স্যার, ব্র্যান্ডিং করাই পজিশন। ব্র্যান্ডিংটাই পজিশনিং ঠিক বলবো না ওভাবে, অন্য আরো অনেকগুলো বিষয় আছে পজিশনিং এর। তো পজিশনিং হচ্ছে জাস্ট ক্যাপচারিং প্লেস ইন দ্য মাইন্ড অফ দ্য কাস্টমার্স, কাস্টমারের মনে একটা জায়গা দখল করে নেওয়া, সেটার নামই হচ্ছে পজিশনিং। এবং ব্র্যান্ডিং ইজ এ বেস্ট টুল টু ক্যাপচার দ্য মাইন্ড অফ দ্য কাস্টমার্স। তাহলে আমরা আজকে যতগুলো জানলাম, দেখেন কি কি জেনেছি। প্রথমে আমরা জেনেছি মার্কেটিং কনসেপ্ট কাকে বলে, তারপরে আমরা জেনেছি মার্কেটিং কনসেপ্ট ছাড়াও আর কি কি কনসেপ্ট বাজারে আছে যেগুলো আসলে ভুল, মার্কেটিং কনসেপ্টের সাথে সাংঘর্ষিক, যেমন প্রোডাকশন কনসেপ্ট, প্রোডাক্ট কনসেপ্ট, সেলিং কনসেপ্ট। এর বাইরে আমরা আরেকটা বললাম যে প্রোডাক্ট কনসেপ্ট যারা ফলো করে তারা মার্কেটিং মায়োপিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয় তাদের। এরপরে আমরা বললাম যে প্রোডাক্ট কনসেপ্টের একটা অনিবার্য দাবি হচ্ছে উই শুড কন্ডাক্ট এ কনজিউমার রিসার্চ। যদি আমরা প্রোডাক্ট কনসেপ্ট বিশ্বাস করি তাহলে আমাদের উচিত কনজিউমার রিসার্চ করা, যেন আমরা মার্কেটিং কনসেপ্ট ভুল বলছি। মার্কেটিং কনসেপ্টের একটা অনিবার্য দাবি হচ্ছে যে আমরা কনজিউমার রিসার্চ কন্ডাক্ট করব, কারণ মার্কেটিং কনসেপ্টে আমরা বিশ্বাস করি কনজিউমারদের নিড ফুলফিল করলেই সফল হওয়া যাবে। তো এই নিডটা জানতে হলে আমাদেরকে রিসার্চ করতে হবে।
রিসার্চ করতে হবে, সেটাকে আমরা বলছি কনজিউমার রিসার্চ। তারপরে আমরা পড়েছি মার্কেট সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং। আমরা বলেছি এই মার্কেট সেগমেন্টেশন জিনিসটা আসলে দ্য রেজাল্ট অফ কনজিউমার রিসার্চ। যদি আপনি রিসার্চ করেন তাহলে অনেক কাস্টমারদের মধ্যে অনেকগুলো গ্রুপ খুঁজে পাবেন। সেই গ্রুপগুলোর মধ্যে বাছাই করা, যে গ্রুপগুলোর জন্য আপনি পণ্য তৈরি করে বিক্রি করে লাভ করতে পারবেন বলে মনে হয়, সেই গ্রুপগুলোকে সিলেক্ট করেন। দিস সিলেকশন প্রসিডিউর ইজ কল্ড টার্গেটিং। ফাইনালি যেই কাস্টমার গ্রুপকে আপনি সিলেক্ট করলেন, সেই কাস্টমার গ্রুপের জন্য পণ্য তৈরি করার মানে সেই কাস্টমার গ্রুপগুলোর মনে জায়গা করে নেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে পজিশনিং। আজকে এতটুকু আমরা পড়েছি। এই যতটুকু পড়েছি কারো কোনো জিজ্ঞাসা আছে এই অংশটুকুতে? স্যার টার্গেটিংটা ভালো সেগমেন্টেশনে হতো। স্যার সেগমেন্টেশনের আপনি বললেন দ্য রেজাল্ট অফ দ্য কাস্টমার কনজিউমার রিসার্চ। কনজিউমার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, টার্গেটিংটা হচ্ছে আমরা অনেকগুলো সেগমেন্ট খুঁজে পাবো মার্কেটে। ছেলে, মেয়ে, শিক্ষিত, অশিক্ষিত, তারপরে হচ্ছে শিশু, বৃদ্ধ, চাকরিজীবী, বেকার, বিবাহিত, অবিবাহিত, সন্তানের মা, আর সন্তান ছাড়া নারী, তো ব্যবসায়ী, আর হচ্ছে শ্রমজীবী, উত্তরবঙ্গের লোক, দক্ষিণবঙ্গের লোক, শীতের দেশের লোক, গরমের দেশের লোক। এরকম হিসেব করলে অসংখ্য গ্রুপ আমরা খুঁজে পাবো না? সেই গ্রুপগুলোকে আমরা বলছি সেগমেন্ট। এই গ্রুপগুলোর মধ্যে যেই গ্রুপটার জন্য আমি পণ্য বানাতে চাই, যাদের জন্য পণ্য বানিয়ে আমি লাভ করতে পারবো বলে মনে করছি, সেই গ্রুপটাকে সিলেক্ট করার নামই হচ্ছে টার্গেটিং। যেমন আমি মনে করি আমি উত্তরবঙ্গের, বগুড়া অঞ্চলের মানুষের, এদের মধ্যে যারা ইয়াং, বিশেষ করে মেয়েরা, তাদের প্রবলেম সলভ করার মতো প্রোডাক্ট আমি বানাবো, কারণ আমি এটা ভালো বুঝি, আমার বাড়ি ওই অঞ্চলে। এই যে আপনি একটা গ্রুপকে টার্গেট করলেন, সেটার নাম একটা গ্রুপকে সিলেক্ট করলেন, এটার নামই হচ্ছে টার্গেটিং। Am I clear, please? ওকে স্যার। Okay. জি স্যার। এরপরে আমরা আরো কয়েকটা মিনিট সময় আছে, আমরা একটু আলোচনা করে নিই, স্যার প্লিজ। স্যার পজিশনিংটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর কোয়েরি। পজিশনিং হচ্ছে আমি যাদেরকে টার্গেট করব, ওই যে বললাম উত্তরবঙ্গের মেয়েদেরকে টার্গেট করলাম, তো ওই মেয়েদের মনে আমার প্রোডাক্টের গুণাগুণটাকে গেঁথে দেওয়ার জন্য যে কার্যক্রম, সেটার নামই হলো পজিশনিং। তাদের মনে আমি পজিশন করে নেব আমার কোম্পানির নাম, আমার কোম্পানির প্রোডাক্ট, আমার কোম্পানির ঠিকানা, আমাদের কোম্পানির অফার, আমরা কেন ভালো, আমাদের কোম্পানির উপকারিতা বা প্রোডাক্টের উপকারিতা, এগুলো যে কোনো ভাবে হোক তাদের মনে আমি আলাদা একটা জায়গা দখল করার যে প্রক্রিয়া আমি চালাবো, সেটার নামই হচ্ছে পজিশনিং। ওকে স্যার। পজিশন দখল করার স্যার নামই পজিশনিং। জি প্লিজ। স্যার আপনার এই রেকর্ডটা পরবর্তীতে কিভাবে দেখা যাবে? আমি ইউটিউবে আপলোড করে আপনাদেরকে লিংক দিয়ে দেবো। ওকে, দেন দ্য মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্সটা হচ্ছে এই যে আমরা পজিশনিং করব, সেগমেন্টেশন মানে পজিশনিং করব, তারপরে আমরা কাস্টমারদের জন্য ভ্যালু ক্রিয়েট করব, এত সোজা না। এই জন্য আমাকে অনেক আয়োজন করতে হবে। যেমন আপনি রান্না করবেন ভালো, কিন্তু সেই রান্না করার জন্য তো অনেক কিছু দরকার, তরকারি দরকার, মাছ মানে মশলা দরকার, তারপরে হচ্ছে আপনার পানি দরকার, তেল দরকার, সবকিছু মিলে আলটিমেটলি কাস্টমারের সলিউশনটা আপনি বানাবেন, কাস্টমার সুস্বাদু খাবার বানাবেন। তো ঠিক তেমনি আমরা কাস্টমারের প্রয়োজন পূরণ করার জন্য যে সমস্ত উপাদানগুলোকে একত্র করে মিক্স করে কাস্টমারদের জন্য সলিউশনটা তৈরি করব, সেই উপাদানগুলোর সম্মিলিত রূপটাকে আমরা বলছি মার্কেটিং মিক্স। আই এম রিপিটিং, মার্কেটিং মিক্স is the mixture of the elements that are used to fulfill the customer needs. কাস্টমারের নিড ফুলফিল করতে গিয়ে যে সমস্ত টুলগুলোকে ইউজ করা হয়, সেই টুলগুলোর মিক্সচারকে আমরা বলছি মার্কেটিং মিক্স। সেই টুলগুলো কি কি? এগুলোর মধ্যে রয়েছে প্রোডাক্ট অর সার্ভিস, তারপরে হচ্ছে প্রাইস, প্লেস, প্রমোশন।
4টা টুল: প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এই 4টা পি যেহেতু মানে প্রত্যেকটার আগে যেহেতু পি আছে, সেজন্য এটাকে আমরা বলছি 4P। মার্কেটিং মিক্স সহজে মনে রাখার জন্য আমরা বলি 4P: প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। আমরা তো আরো অনেক কিছুই লাগে, কাস্টমারদেরকে নিড ফুলফিল করার জন্য আরো অনেক কিছুই লাগে, কিন্তু সবগুলো আমরা কেন বলি না জানেন? যেগুলোর আমি এজ এ কোম্পানি, যেগুলোর উপরে আমার হাত আছে, আমি আমার মতো করে মিক্সচার করতে পারবো, সেগুলোকেই আমি শুধু এখানে আনলাম। যেগুলোর উপর আমার হাত নাই, যেমন এনভায়রনমেন্ট, ক্লাইমেট, ডেমোগ্রাফিক সিচুয়েশন মানে পিপল, মানুষের নারী এবং পুরুষের সংখ্যানুপাত, মানুষের পারচেজিং পাওয়ার, এগুলো তো আমার টোটাল মার্কেটিং মিক্সার মানে মার্কেটিং সলিউশন দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। বাট এগুলোকে আমরা কেন বলছি, এগুলো কেন এখানে উল্লেখ করলাম না জানেন? এগুলোর উপরে আমার কোনো হাত নাই, সেজন্য আমরা এগুলোকে উল্লেখ করছি না। তার মানে আমরা মূলত ভেরিয়েবল গুলোকে উল্লেখ করছি, যেগুলো আমরা চাইলেই নিজের মতো করে কন্ট্রোলেবল ভেরিয়েবল, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারবো আমাদের মতো করে, সেই ধরনের উপাদানগুলোকেই আমরা মার্কেটিং মিক্সের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। সেগুলো হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট মানে হলো আপনি যা দিবেন। এখন আমি যে আপনাদেরকে লেকচার দিচ্ছি, ইউনিভার্সিটি একটা মানে আপনাদের জন্য একটা সলিউশন তৈরি করেছে যে টিচাররা আপনাদেরকে লেকচার দিবে, এটাও একটা প্রোডাক্ট। অথবা আপনি যে চিকিৎসকের কাছ থেকে একটা সাজেশন নিচ্ছেন, দ্যাট ইজ অলসো এ প্রোডাক্ট। সবকিছুই মানে সলিউশনটাকে আমি প্রোডাক্টের এই শিরোনামের আওতায় নিয়ে আসব। দ্বিতীয়ত হচ্ছে প্রাইস। প্রাইস হচ্ছে দ্য কস্টিং, যে কস্টটা আমার কাস্টমারকে ওই সলিউশনটা দিতে খরচ হবে, এর সাথে প্রফিটটাও তো অ্যাড করতে হবে, তা না হলে তো আমি বাজারে টিকতে পারবো না। সো এই যে প্রফিট অ্যাডেড কস্ট মানে প্রফিট যুক্ত খরচ, সেটাকে আমরা বলছি প্রাইস। এই প্রাইসের অনেক ধরনের ডিসিশন রয়েছে, যেমন লিস্ট প্রাইস, তারপরে ডিসকাউন্ট প্রাইস, অ্যালাউয়েন্স প্রাইস, পেমেন্ট মেথডস এটসেট্রা, এগুলো সব প্রাইস রিলেটেড ডিসিশন। প্লেস রিলেটেড ডিসিশন, প্লেস মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কাস্টমাররা কোথায় থেকে কিনবে, আমি কোথায় বসে উৎপাদন করব, আমি কাস্টমারের কেনার জন্য সেটা কোথায় প্রেরণ করব, এই টোটাল ডিসিশনটাই হচ্ছে প্লেস রিলেটেড ডিসিশন। সো আমি কি হোম ডেলিভারি দেবো, নাকি সে আমার শোরুমে আসবে, নাকি সে আমার ফ্যাক্টরিতে আসবে, এগুলো সিস্টেমটা ডেভেলপ করাটাই হলো প্লেসিং। আর প্রমোশন হচ্ছে কাস্টমারকে ইনফর্ম করা, কাস্টমারকে আগ্রহী করার জন্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো হচ্ছে প্রমোশনাল অ্যাক্টিভিটিস। অ্যাডভার্টাইজ হতে পারে, সেলস প্রমোশন হতে পারে, পাবলিক রিলেশনস, সেলস রিপোর্টস, ডিরেক্ট সেলিং এটসেট্রা, এগুলো সব প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর অংশ। সো এই 4টা পি মিলেই হলো আমাদের মার্কেটিং কনসেপ্টটা বাস্তবায়ন করা সম্ভব। আমরা কি মার্কেটিং মিক্সটা বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আমরা শুরু করলাম মার্কেটিং কনসেপ্ট থেকে আর শেষ করলাম মার্কেটিং মিক্সে এসে। আমাদের এই চ্যাপ্টারে আরো কিছু অংশ বাকি, আমরা আগামী দিনে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা শেষ করে দেব। Do you have any question on any topic that we have discussed today, please? No, sir.